প্যারিসের শহর আলোয় আর উৎসবে ভরা, কিন্তু ভাবুন তো, এই আনন্দের মাঝে যদি লুকিয়ে থাকে এক ভয়ঙ্কর ষড়যন্ত্র। একজন সাধারণ পকেটমার যার একটা মাত্র ভুল সিদ্ধান্ত পুরো শহরকে ঠেলে দেয় বিপদের মুখে, আর অন্যদিকে একজন রাগী নির্দয় সিআইএ এজেন্ট যে কোনো নিয়মই মানে না, কিন্তু মিশন সে কখনো ছাড়ে না। বাস্টিলডে ফ্রান্সের সবচেয়ে বড় জাতীয় দিবস। এই দিন সেখানে থাকে লাখো মানুষের ভিড়, উৎসবের উন্মাদনায় চারদিকে একদমই নিমজ্জিত। আর ঠিক সেই দিনই শুরু হয় এক মারাত্মক কাউন্টডাউন। প্রশ্ন হলো, এই বিপর্যয় কি আদৌ থামানো সম্ভব? কে শত্রু, কেই বা বন্ধু? আজকের ভিডিওতে জানবো আমরা এমন একটা অ্যাকশন থ্রিলার মুভির কথা যেটা প্রত্যেকটা মুহূর্তেই আপনাকে টান টান উত্তেজনায় রাখবে। হ্যাঁ, আমি বাস্টিলডে মুভিটার কথা বলছিলাম। মুভিটি রিলিজ হয়েছিল 2016 সালে। আজ আমরা সেই মুভির গল্পটাই জানবো, আর জানবো এই মুভিতে শেষ পর্যন্ত কি হয়েছিল। তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা দেখার জন্য আমন্ত্রণ রইল। স্ক্রিনে যে ব্যক্তিটাকে দেখছেন সেই হচ্ছে আজকের সেই পকেটমার, যার নাম ম্যাসন। বিশেষ করে সে বিভিন্ন অনুষ্ঠানে এবং ভিড়ের জায়গাগুলোতে মানুষের পকেট মেরেই চলে। তাকে দেখে তো বুঝতে পারছেন যে এই সব বিষয়ে সে বেশ অভিজ্ঞ। তো যাই হোক, তার চুরি করা জিনিসপত্র কুরু নামের একজন ব্যক্তির কাছে সে ট্রান্সফার করত, আর তার কাছ থেকেই সেই জিনিসপত্রের দাম বুঝে নিত। মানে সহজভাবে বলতে, ম্যাসন কুরুর কাছে তার চুরিকৃত জিনিসপত্র বিক্রি করে দিত। এর পরের সিন আমরা দেখতে পারি একটি টাইম বোমা একটি পুতুলের মধ্যেই ইনস্টল করে দেওয়া হচ্ছে। উপস্থিত দুজন ব্যক্তি আসলে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। আমরা যে মেয়েটাকে দেখতে পাচ্ছি তার নাম জয়ী। মূলত জয়ীর বয়ফ্রেন্ড এই বোমাটি একটি অফিসের ভিতরে ব্লাস্ট করে দেওয়ার জন্য দায়িত্ব দিচ্ছিল তাকে। এরপরে আমরা দেখতে পারি ম্যাসন তার চুরি শেষে একটি জায়গাতে চা পান করছে। জয়ী তখন তার সামনেই একটি স্টেয়ারে বসে পড়ে। ব্যাগে তখনও পর্যন্ত সেই বোম রাখা ছিল। জয়ী আসলে জানতো যে এটা যে জায়গাতে ব্লাস্ট করা হবে সেই জায়গাতে অনেক মানুষই মারা যাবে, যার কারণে সে কোনোভাবেই চাচ্ছিল না যে এই বোমটি কোনোভাবে সেখানে ব্লাস্ট হোক। তাই এবার সে স্টেয়ারের উপর বসে সেটা নিয়ে চিন্তা করতে থাকে। কিন্তু তার তো রেহাই ছিল না। তাকে বারবার কল দিয়ে বোঝানো হচ্ছিল তাকে খুবই দ্রুত সেই জায়গা মতো ব্লাস্ট করে দিতে হবে, যার কারণে সে একদমই ভেঙে পড়ে। সে আবারও মাথায় হাত দিয়ে ভাবতে শুরু করে। আর এই সময় ঘটে আরেকটি ঘটনা। ম্যাসন তো ভেবে নেয় যে এই ব্যাগে হয়তো না জানি কি পাবে। সে ব্যাগটি এই ফাঁকে চুরি করে নিয়ে যায়। জয়ী তখন বেশ টেনশনে পড়ে যায়, কারণ সে যদি তার বয়ফ্রেন্ডকে বলে যে সে ব্যাগটি হারিয়ে ফেলেছে তাহলে হয়তো সে কোনোভাবেই বিশ্বাস করবে না। যার কারণে সে পাগলের মতো চারদিকে সেই ব্যাগটি খুঁজে বেড়াতে থাকে, কিন্তু কোনোভাবেই সে ব্যাগের সন্ধান পায় না। আর এই সময় আমরা তিনজন ব্যক্তিকে দেখতে পারি, যাদেরকে দেখে বোঝাই যাচ্ছিল তারা বেশ টেনশনে আছে অথবা কোনো মতলব নিয়ে বসে আছে। এই তিনজন ব্যক্তি সম্পর্কে আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো। তবে এইটুকু কনফার্ম যে তারা এই বোমা হামলার সাথে কোনো না কোনোভাবে জড়িত। এ সময় দেখা যায় সে তিনজন ব্যক্তি জয়ীর সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু জয়ী তো শুধু ব্যাগ হারায়নি, সে ব্যাগে তার ফোনও ছিল। অন্যদিকে আমরা ম্যাসনকে দেখতে পারি, যে কিনা জয়ের সেই ফোনটা ব্যাগের মধ্যে থেকে বের করে নিয়ে সে ব্যাগটা সেখানে ফেলে রেখে চলে যায়। কিন্তু যখনই সে কিছুটা দূরে যায়, বোমটি সেখানেই ব্লাস্ট হয়ে যায়, আর সঙ্গে সঙ্গে সেখানে থাকা চারজন ব্যক্তি মারা যায়। বোমের আঘাত ম্যাসনের উপরেও এসে পড়ে, কিন্তু এবারের বারে সে কোনো রকম বেঁচে যায়। সে কোনোভাবে বুঝতে পারছিল না যে এটা তার সাথে কি ঘটল। আসলে এই ব্যাগটিতে যে বোম থাকতে পারে সেটা সে কল্পনাতেও ভাবতে পারেনি। তো যাই হোক, ম্যাসন কোনো কিছু বুঝতে না পেরে সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। অন্যদিকে এই ব্লাস্ট হওয়ার নিউজ চারদিকে ছড়িয়ে পড়ে। বলতে গেলে এই নিউজটা পুরো দেশে ভয়ঙ্করভাবে ছড়িয়ে পড়ে। কিন্তু অন্যদিকে এই তিনজন ব্যক্তি এই বিষয়টি নিয়েই আরো বেশি খেল খেলতে শুরু করে। ভুল জায়গাতে এই বোমটি ব্লাস্ট হওয়ার বিষয়টা নিয়ে তারা ঘাবড়ে যাওয়া তো দূরে থাক, উল্টো পুরো দেশবাসীকেই হুমকি দিয়ে বসে। তারা সবাইকে জানায় আগামী 36 ঘন্টার মধ্যে পুরো শহর তারা ধ্বংস করে দেবে। তবে এখনো পর্যন্ত কিন্তু আমরা জানতে পারি না যে কি ঘটছে এসব। আসলেও তাদের উদ্দেশ্য কি ছিল, এমনকি তারা কেন এই শহরটিকে আগামী 36 ঘন্টার মধ্যে ধ্বংস করে দিতে চাচ্ছে। তো যাই হোক, এই প্রশ্নগুলোর উত্তর আমরা পরবর্তী অংশগুলোতে জানতে পারবো। তো যাই হোক, এই বিষয় নিয়ে সেই সরকারের উপরে বেশ চাপ পড়ে যায়। এতে গামিয়া নামের একজন ব্যক্তি, যে কিনা হোমল্যান্ড সিকিউরিটির প্রধান, একটি প্রেস কনফারেন্স তৈরি করে, যেখানে সে জানায় যে করেই হোক খুব দ্রুত সেই ব্যক্তিকে খুঁজে বের করতে হবে যে কিনা এই বোম ব্লাস্টের সাথে জড়িত। তা না হলে তারা পুরো শহরটাকেই ধ্বংস করে দিতে পারে। সিকিউরিটি প্রধান গামিয়ার প্রেস কনফারেন্স শেষ হয়ে যাওয়ার পর সে সেখান থেকে বেরিয়ে আসে। এ সময় তার টিমের একজন ব্যক্তি তাকে একটি ছবি দেখায়, যে ছবিটি কালেকশন করা হয়েছিল বোম ব্লাস্ট হওয়া সেই জায়গার একটি সিসি ক্যামেরা ফুটেজ থেকে। ছবিটিতে আমরা একজনকে স্পষ্টভাবে দেখতে পারি, সে আর কেউই না, ম্যাসন নিজেই। আর এই ঘটনা থেকে বোঝা যাচ্ছিল যে ম্যাসন খুব খারাপভাবে এই বিষয়টার সাথে ফেসে যাচ্ছে, যদিও বোম ব্লাস্টিং এর কোনো বিষয় সম্পর্কে তার কোনো ধারণাই নেই। যার কারণে ম্যাসনকে প্রধান আসামি হিসেবে আখ্যায়িত করা হয়। এরপর তাকে খুঁজে বের করার জন্য ব্রায়ান নামের একজন ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়, যে ছিল সিআইএর প্রধান। অন্যদিকে ম্যাসন এই বিষয়গুলো বাসায় বসে টিভি চ্যানেল দেখছিল।
যেখানে তাকেই ওয়ান্টেড হিসেবে প্রকাশ করা হয়। বেচারা ম্যাসন তখন বুঝতে পারে যে তার আর বাঁচার কোনো উপায় নেই। বাসায় যদি বেশিক্ষণ সে অপেক্ষা করে তাহলে অবশ্যই তাকে ধরা পড়তে হবে, যার কারণে সে খুবই দ্রুত তার ব্যাগ গুছিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। ঠিক এই সময়ের মধ্যে সিআইএ এজেন্টের প্রধান ব্রায়ার তার বাড়ির নিচেই চলে আসে। এ সময় ব্রায়ার সেখানে থাকা একটি বয়স্ক মহিলাকে একটি ছবি দেখিয়ে বলে, আপনি কি এনাকে চেনেন? বৃদ্ধ মহিলা জানিয়ে দেয় হ্যাঁ, তাকে সে চেনে এবং সে এখানেই থাকে। এ সময় সিঁড়ির ফাঁক দিয়ে ম্যাসন তাকে দেখে ফেলে। ম্যাসন বুঝতে পারে যে তার এই সিঁড়ি দিয়ে আর নামা হলো না, তাকে পালানোর জন্য অন্য পথ ধরতে হবে, যার কারণে ম্যাসন জানালা দিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত ব্রায়ার তাকে দেখে ফেলে। এবার শুরু হয় ব্রায়ার এবং ম্যাসনের মধ্যে চোর পুলিশ খেলা। এ সময় আমরা দুর্দান্ত কিছু মুভমেন্ট দেখতে পারি। ম্যাসন আপ্রাণ দৌড়াতে শুরু করে তার হাত থেকে পালানোর জন্য। শেষ পর্যন্ত ম্যাসন একটি ক্রাউডেড এরিয়াতে চলে যায়। পথে থাকা অপরিচিত একটা ব্যক্তির বাইক নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। ঠিক এই মুহূর্তে এক ঝটকায় ব্রায়ার তাকে ধরে ফেলে এবং তাকে গ্রেপ্তার করে নেয়। অন্যদিকে আমরা দেখতে পারি জয়ী বেশ টেনশনে আছে, যার কারণে সে কান্না করতে থাকে। তার বয়ফ্রেন্ডও তাকে বারবার বোঝানোর চেষ্টা করে যে দেখি কি করা যায়। আর জয়ীর ভয় পাওয়ার পিছনের কারণটা তো আপনারা খুব ভালো করে বুঝতে পারছেন। তাকে যে জায়গাতে বোম ব্লাস্ট করার কথা বলা হয়েছিল সেখানে তো সে বোম ব্লাস্ট করতে পারেনি। ওই তিনজন ব্যক্তি বরাবর মনে করছে যে এটার পিছনে অবশ্যই সে দায়ী আছে, যার কারণে সে তিনজন ব্যক্তি জয়ীকে মেরে ফেলার জন্য তাকে খুঁজতে শুরু করে। বলতে না বলতে জয়ীর বাসার নিচে সে তিনজন ব্যক্তি চলে আসে। জয়ীর বয়ফ্রেন্ড তাদের তিনজনকে দেখে বুঝতে পারে যে অবশ্যই জয়ীকে তারা মারতে এসেছে। যে কথাটা জয়ীকে জানানো মাত্র সেখান থেকে সে কোনো রকম পালাতে শুরু করে। আসলেও জয়ীর বয়ফ্রেন্ড এবং সেই তিনজন ব্যক্তি মিলে এই সব কাজ করত, মানে এই গ্রুপের সাথে জয়ীর বয়ফ্রেন্ডও ভালোভাবে জড়িত। তবে এবারের বারে জয়ীর বয়ফ্রেন্ড জয়ীকে এখান থেকে পালানোর জন্য সুযোগ করে দেয়। এরপরের দৃশ্যে আমরা দেখতে পারি ব্রায়ার ম্যাসনকে তুলে নিয়ে এসে নানানভাবে জিজ্ঞাসাবাদ করতে থাকে। ম্যাসন বারবার তাকে জানায় যে আসলেও আমি একজন সাধারণ পকেটমার। আমি ভেবেছিলাম সে ব্যাগে হয়তো দামি কোনো কিছু পাবো, কিন্তু আমি কোনোভাবে জানতাম না যে ব্যাগে কোনো বোম রাখা ছিল। তাই বলতে পারেন বিষয়টার সাথে আমি কোনোভাবে জড়িত না এবং আমি কিছুই জানি না। ব্রায়ার তখন তাকে বলে, আচ্ছা বিশ্বাস করলাম তোমার সব কথা, যে তুমি কোনো কিছুই জানো না এবং তুমি সাধারণ একজন পকেটমার, কিন্তু এটার জন্য তোমার একটা প্রমাণ দিতে হবে, আর সেটা হলো আমার পকেটের মানিব্যাগ তোমাকে চুরি করে দেখাতে হবে। ম্যাসন তখন তাকে বলে, আপনার পকেটে মানিব্যাগ আছে, কিন্তু সেই মানিব্যাগে কোনো টাকা নেই। ব্রায়ার তখন তার মানিব্যাগ বের করে দেখে তার মানিব্যাগে আসলেও কোনো টাকা ছিল না। অর্থাৎ এই অল্প সময়ের মধ্যে ম্যাসন তার মানিব্যাগ থেকে সকল টাকা বের করে নিয়ে আবারও সেই এমটি মানিব্যাগ তার পকেটে রেখে দিয়েছে। চিন্তা করা যায় ম্যাসন কোন লেভেলের একজন পকেটমার। যাই হোক, এই অবস্থাতে ব্রায়ার নিজেও অবাক হয়ে যায়, একজন সিআইএ এজেন্টের প্রধান কিনা নিজের মানিব্যাগই সামলাতে পারল না। তো যাই হোক, ম্যাসনের এই চুরির ট্যালেন্ট দেখে সে খুব ভালোভাবে বুঝতে পারে যে তার কথা কিছুটা হলেও বিশ্বাস করা যায়। অন্যদিকে আমরা দেখতে পারি জয়ীর সেই ফোনটা এখনো পর্যন্ত ম্যাসনের কাছেই ছিল, আর এই ফোনের লোকেশন ট্র্যাক করতে করতে সেই তিনজন ব্যক্তি অলরেডি ব্রায়ারের আস্তানাতে চলে আসে। তারা তিনজনে এসে দরজাতে নকিং করে। ব্রায়ার দরজা খুলেই তাদেরকে বলে, আপনারা কি চান? তারা জানায় তারা ডেলিভারি ম্যান, কিন্তু দরজার ফাঁক দিয়ে তারা ম্যাসনকে দেখে ফেলে এবং চারদিকে খেয়াল করে দেখে যে সেখানে জয়ী নেই। আর এই ফাঁকেই তারা তিনজন মিলে সেখানে একটি স্মোক গ্রেনেড ছুঁড়ে সেখান থেকে পালাতে শুরু করে। আর এই সময়ের মধ্যে ব্রায়ার বেশ আহত হয়ে পড়ে। পকেটমার ম্যাসন নিজেও একটা ফাঁক বুঝে সেখান থেকে পালাতে শুরু করে। এত কিছুর পরেও ব্রায়ার কোনোভাবেই নিজেকে থামিয়ে রাখে না। সে আবারও তার সেই মিশনের দিকে হাঁটতে শুরু করে, কারণ তার উদ্দেশ্য একটাই, ম্যাসনকে সে আবারও খুঁজে বের করবে এবং ম্যাসনকে খুঁজে বের করতে পারলে এই বিষয়ের সাথে রিলেটেড সবকিছুই সে বের করতে পারবে। কিন্তু এর মধ্যেই কন্ট্রোল রুম থেকে তাকে কল করা হয়। তাকে জানানো হয় তার এই মিশনটাকে এখনই স্টপ করে দেওয়ার জন্য। কন্ট্রোল রুম থেকে তাকে আরও জানানো হয় শুধুমাত্র সে যেন ম্যাসনকে খুঁজে বের করে। কিন্তু ব্রায়ার তাদের কথা কোনোভাবে মানতেই চায় না। তার উদ্দেশ্য এই হামলার মূল ঘটনা তাকে জানতেই হবে, মূল আসামিকেও সে খুঁজে বের করবে। এরপর সিনটি শিফট হয়। আমরা দেখতে পারি জয়ীর বয়ফ্রেন্ড এবং তিনজন ব্যক্তি সহ সেখানে আরও অনেকেই উপস্থিত ছিল। বলতে গেলে এরা সবাই মিলে একটি টিম। এবার এই টিমের কাজ হচ্ছে পুরো শহর তছনছ করে দেওয়া। সেই বিষয়গুলো নিয়েই তারা এখানে আলোচনা করছিল। প্রথমেই তারা পুরো শহরে একটা ভুয়া নিউজ তৈরি করে, আর সেটা হলো এই বোমটি একটি কমিউনিটি সেন্টার থেকে তৈরি করা হয়েছে। পাশাপাশি তারা ধর্মীয়ভাবে সকল ব্যক্তিকে নানান রকম উস্কানি দিতে থাকে, যেন মূল বিষয়ের কেন্দ্রবিন্দু থেকে মানুষ অনেক দূরে সরে যেতে পারে। আর এই ফাঁক দিয়ে তারা তাদের প্রধান কাজ হাসিল করে নেবে। এত কিছুর পর আমরা জানতে পারি তাদের প্রধান উদ্দেশ্য কি, আর সেটা হলো জ্যাকপট নামের একটি মানি ট্রান্সফার ডিভাইসের মাধ্যমে তারা একটি ব্যাংকে পুরো খালি করে দেবে। অর্থাৎ সেই মারাত্মক ডিভাইসের মাধ্যমে একটি ব্যাংকের টাকা পুরোপুরি তারা আত্মসাৎ করবে। কিন্তু এরপরই একটি টুইস্ট চলে আসে। আমরা একজন হামলাকারীকে হোমল্যান্ড সিকিউরিটির প্রধান গামিয়ার সাথে কথা বলতে দেখি, আর এই ব্যক্তিটির নাম হচ্ছে রফি। শুনলে অবাক হবেন যে রফি কিন্তু কোনো দুর্বৃত্ত নয়,
বরং সে পুলিশের র্যাপিড সেক্টর কমান্ডার। একই সাথে এই রুমে আমরা জয়ীর বয়ফ্রেন্ডকেও দেখতে পারি। আসলে তারা সবাই মিলে সে ব্যাংকের টাকা লুট করার চেষ্টা করছে। তো যাই হোক, গামিয়া এবার রফিকে একটি দায়িত্ব দেয়, সেটা হলো যে কোনোভাবেই হোক ম্যাসনকে খুঁজে বের করতে হবে, পাশাপাশি পুরো শহরের নিরাপত্তা তাকেই নিশ্চিত করতে হবে। আর এই সময়ের মধ্যে ম্যাসন অলরেডি সেই গুরুর সাথে দেখা করে। সে রীতিমতো তার কাছে এখন সহযোগিতা চায়। গুরু তখন তাকে সহযোগিতা করার জন্য রাজি হয়ে যায় এবং তাকে একটি রুমের ভিতরে লুকিয়ে রাখে। কিন্তু রফি সবকিছুই জানতে পারে যে ম্যাসন এখন গুরুর আন্ডারেই আছে, যার কারণে রফি কোনোভাবে দেরি না করে গুরুর বাসার দিকে রওনা হয়। রফি এই সময় ম্যাসনকে খোঁজার জন্য চারদিকে তছনছ করতে শুরু করে। ম্যাসন এই সময় একটি পুরনো দেয়াল ভেঙে সেখান থেকে বেরিয়ে যেতে থাকে। কিন্তু ঠিক যখনই বের হয় তখন সে তার বুকের দিকে তাকিয়ে দেখে দূর থেকে একটা স্নাইপার তার দিকে তাক করে রেখেছে। রফি ঠিক সে সময়ে সে স্নাইপারকে তাকে গুলি করতে বলে, কিন্তু ঠিক তখনই ঘটনাস্থলে ব্রায়ার উপস্থিত হয়ে সেখান থেকে ম্যাসনকে নিয়ে পালাতে শুরু করে। অন্যদিকে আমরা দেখতে পারি পুরো শহরের মানুষজন একদম ক্ষেপে আছে। একে তো বোম ব্লাস্ট করা হয়েছে, দ্বিতীয়ত এই বোম ব্লাস্টিংয়ের বিষয় নিয়ে ধর্মীয়ভাবে বিভিন্ন উস্কানি ছড়িয়ে দেওয়া আছে, যার কারণে তারা রীতিমতো একত্রিত হয়ে পুলিশের বিরুদ্ধে আন্দোলন করতে শুরু করে। এরপর আমরা দেখতে পারি ব্রায়ার অলরেডি জয়ীর সেই আস্তানাতে পৌঁছে যায়, যেখানে জয়ী নিজেকে আত্মগোপন করে রেখেছে। তবে জয়ীর কিছু পার্টনার তাকে কোনোরকম সেখান থেকে বাঁচিয়ে ব্রায়ারের গাড়িতে আগুন দিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। ব্রায়ার এই সময় কোনো উপায় না পেয়ে অন্য একজন ব্যক্তির গাড়ি নিয়ে সেখান থেকে তার পিছু নিতে থাকে। ব্রায়ারের গাড়িতে তখন ম্যাসনও ছিল, আর এই দৃশ্য দেখে বোঝাই যাচ্ছিল যে ম্যাসন অলরেডি ব্রায়ারের সহযোগী হয়ে গিয়েছে, কারণ সহযোগিতা করা ছাড়া তো তার আর কোনো উপায় নেই। কারণ প্রত্যেকটা মানুষ এইটাই বিশ্বাস করত যে ম্যাসন সরাসরি এই বোম ব্লাস্টিংয়ের সাথে জড়িত। একমাত্র ব্রায়ারই জানত এই বিষয়ের সাথে ম্যাসন কোনোভাবেই জড়িত না, যার কারণে সে তার ক্ষতি না করে বরং তার সহযোগিতা নিয়ে এই সন্ধানের কাজটি এগিয়ে নিতে থাকে। তো যাই হোক, এরপর ব্রায়ার একটি রেস্টুরেন্টে যায়, যে রেস্টুরেন্টে জয়ীর একটি ফ্রেন্ডের মাধ্যমে জয়ীর সকল প্রকার তথ্য বের করার চেষ্টা করে। পাশাপাশি জয়ীর আরেকটি বন্ধুর ঠিকানা সেখান থেকে সে পেয়ে যায়। অন্যদিকে দেখা যায় রফি তার গ্রুপ নিয়ে একটি মিথ্যা ভিডিও তৈরি করছে, এমনকি এটা পুরো শহরে ছড়িয়ে দিয়ে পুরো শহরের 12টা বাজিয়ে দিয়েছে, কারণ ভিডিওটি ছিল পুরোপুরি ধর্মীয় উস্কানিমূলক। আর এই ভিডিও দেখে সেই শহরের প্রত্যেকটা মানুষ একদম ক্ষেপে ওঠে। এরপর থেকে শহরের অবস্থা একদমই বেগতিক হয়ে যায়। আর এই বিশৃঙ্খলা তৈরি করেছিল কমান্ডার রফির প্রধান উদ্দেশ্য, কারণ পুরো শহর যখন বিশৃঙ্খলায় ভরে যাবে ঠিক তখনই জ্যাকপটের মাধ্যমে তাদের টার্গেটের সেই ব্যাংক থেকে পুরো টাকা হাতিয়ে নেবে। অন্যদিকে ব্রায়ার এবং ম্যাসন জয়ীর ঠিকানাতে পৌঁছে যায় এবং তাকে রীতিমতো ধরেও ফেলে। তবে এরপর ব্রায়ার জয়ীর সাথে কথা বলে বুঝতে পারে যে জয়ী সরাসরি এই বিষয়ের সাথে নিজে থেকে জড়িত না, বরং কোনো একটা গ্রুপ তাকে জোর করে এই বিষয়ে জড়িত করেছে। জয়ী এ সময় সব কথাই তাকে খুলে বলে, এমনকি পুরো বিষয়ের সাথেই তার বয়ফ্রেন্ডও যে জড়িত সেটাও তাকে জানিয়ে দেয়। জয়ীর কথা শুনে ব্রায়ার ডিসিশন নেয় যে এখনই জয়ীর বয়ফ্রেন্ডের বাসায় যাওয়া উচিত, কারণ তার বয়ফ্রেন্ডকে যদি আটক করা যায় তাহলে তার কাছ থেকে সকল প্রকার তথ্যই সে জানতে পারবে। দেরি না করে তারা তিনজন মিলে জয়ীর বয়ফ্রেন্ডের বাসার দিকে যেতে থাকে। কিছুক্ষণের মধ্যে সে বাসাতে ঢুকেই তারা যা দেখে সেটা দেখার জন্য কোনোভাবেই প্রস্তুত ছিল না, কারণ জয়ীর বয়ফ্রেন্ডকে তখন ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছে, এমনকি সে এখন আর বেঁচে নেই। যে দৃশ্য দেখে জয়ী একদমই ভেঙে পড়ে এবং চিৎকার করে কান্না করতে থাকে। ব্রায়ার তখন জয়ীর বয়ফ্রেন্ডের হাতে একটি ট্যাটু দেখতে পারে, এমনকি জয়ীর বয়ফ্রেন্ডকে দেখে সে কোনোভাবে বুঝতে পারে যে সে আসলেও একজন পুলিশ ছিল। তখন ব্রায়ার খুব ভালোভাবে বুঝতে পারে যে এই বোমা হামলার বিষয়ের সাথে বড় একটি প্ল্যান জড়িত, আর এই প্ল্যানের সাথেই জড়িত দেশের বড় বড় মানুষজন। অন্যদিকে জয়ী জানায় তার বয়ফ্রেন্ড যেহেতু এভাবে মৃত্যুবরণ করেছে সেহেতু সে ব্রায়ারকে যেভাবেই হোক সহযোগিতা করবে, যেভাবেই হোক এই চক্রের প্রধান উদ্দেশ্য তারা খুঁজে বের করবে। এরপর ব্রায়ার সিআইএ অফিসে কল করে জানায় এই বিষয়ের সাথে পুলিশের র্যাপিড সেক্টর জড়িত আছে। আর এরপরেই সিআইএ অফিসের পক্ষ থেকে গামিয়াকে সবকিছুই জানিয়ে দেওয়া হয়। তাকে বলা হয় পুলিশের র্যাপিড সেক্টরের কিছু পুলিশ এই বিষয়ের সাথে জড়িত আছে। গামিয়া তখন তাকে জানায় যেভাবেই হোক ব্রায়ার, জয়ী এবং ম্যাসনকে আমার সাথে অবশ্যই দেখা করিয়ে দেবেন, কারণ বিষয়টা এখন আর ছোট নেই। যত দিন যাচ্ছে বিষয়টার গভীরতা যেন আরও বেড়ে চলেছে। এ সময় সেই সিআইএ এজেন্ট এই বিষয় সম্পর্কে ব্রায়ারকে কল করে সবকিছু জানিয়ে দেয় এবং বলে গামিয়ার পক্ষ থেকে কিছু পুলিশ তোমাদের কাছে পাঠানো হবে, তুমি, জয়ী এবং ম্যাসন তিনজন মিলে তাদের আন্ডারে তার সাথে দেখা করবে। ব্রায়ারও তার কথা মতো গামিয়ার সাথে দেখা করার জন্য রাজি হয়ে যায়, কিন্তু কথা শেষ হতে না হতেই গামিয়া সেই সিআইএ এজেন্টকে সেখানেই গুলি করে মেরে ফেলে। আর এই দৃশ্য দেখে আমরা আরও ভালোভাবে বুঝতে পারি যে গামিয়া নিজেও এই চক্রের সাথে জড়িত। তো যাই হোক, এরপরে গামিয়া রফিকে কল করে বসে এবং বলে ব্রায়ার, জয়ী এবং ম্যাসনকে নিয়ে আসার সময় গাড়ির ভিতরেই তাদেরকে যেন গুলি করে মেরে ফেলা হয়, তা না হলে তাদের বিষয়টা সম্পর্কে তারা হয়তো জেনে যাবে।
এরপর আমরা দেখতে পারি পুলিশ অলরেডি ব্রায়ার, জয়ী এবং ম্যাসনকে তাদের ভ্যানে তুলে নিয়েছে। যাত্রাপথে ব্রায়ার সেই পুলিশগুলোর মধ্যে একটি পুলিশের হাতে ট্যাটু দেখতে পারে। ঠিক একই ট্যাটু সে জয়ীর বয়ফ্রেন্ডের হাতেও দেখেছিল। যে ট্যাটু দেখে ব্রায়ার খুব ভালোভাবে বুঝতে পারে যে তারা একটি সমস্যার মধ্যে পড়ে গেছে। আসলেও এই পুলিশগুলো সবাই সেই চক্রের সাথে জড়িত, এমনকি এখন হয়তো তাদেরকেও মেরে ফেলা হবে। তাই ব্রায়ার আর কোনোভাবে দেরি না করে সেখানে উপস্থিত প্রত্যেকটা পুলিশের উপরে হামলা করে তাদেরকে সেখানেই মেরে ফেলে, কারণ ব্রায়ারও তো কোনোভাবে কম যায় না। এর মধ্যেই দেখা যায় রফি অলরেডি ইন্টারনেট জগতে একটি ভুয়া নিউজ ছড়িয়ে দিয়েছে, যেখানে বলা হয়েছে এরপর তারা ফ্রান্সের জাতীয় ব্যাংকের উপরে আক্রমণ চালাবে। দেখতে না দেখতে পুরো নিউজ ফ্রান্সে একদমই ভাইরাল হয়ে যায়। আর এই ভুয়া নিউজের পিছনে প্রধান কারণ ছিল একটাই, সেটা হলো এমন একটা হুমকির কারণে সেই ব্যাংকের প্রত্যেকটা মানুষই পুলিশকে আহ্বান জানাবে, যেন পুলিশ নিজেই সে ব্যাংকে উপস্থিত থেকে সিকিউরিটি দিতে পারে। কিন্তু এই ফাঁকেই তারা ব্যাংকের ভিতরে ঢুকে পুরো ব্যাংক খালি করে দেবে। আর এই সময়ে গামিয়া একটি প্রেস কনফারেন্স করে, যেখানে পুরো দেশবাসীর উদ্দেশ্যে সে একটাই ভাষণ দিয়ে বসে, সেটা হলো এই হামলা নিয়ে আপনারা কোনো চিন্তাই করবেন না, আমরা আইন শৃঙ্খলার মাধ্যমে পুরো ব্যাংকে সিকিউরিটি দেব, কোনো দুর্বৃত্তকারী সেখানে প্রবেশই করতে পারবে না। ব্রায়ার এ সময় সিআইয়ের কন্ট্রোল অফিসে কল করে বসে। সে জানায় এই বিষয়ের সাথে র্যাপিড সেক্টরের পুলিশেরা জড়িত, এমনকি গামিয়া যে প্রেস কনফারেন্স করেছে সেটা শুধুমাত্র তাদের সুবিধার জন্য করেছে, কারণ একবার যদি তারা সেখানে পুলিশকে ঢুকায় তাহলে তাদের মাধ্যমে পুরো ব্যাংকের টাকা তারা খালি করে দেবে। কিন্তু সেই কন্ট্রোল অফিসার ব্রায়ারের কোনো কথা যেন কোনোভাবেই বিশ্বাস করছিল না, কারণ সে তো সবে মাত্র এই ধরনের কথা শুনছে। এই বিষয়গুলো যে কত দূর চলে গেছে সেটার গভীরতা তার বোঝার মতো কোনো ক্ষমতাই এখন ছিল না। তো যাই হোক, অন্যদিকে আমরা দেখতে পারি যে ব্যাংকের উপরে হামলা করার কথা ছিল সে ব্যাংকের চারদিক দিয়ে লোকজন ঘিরে ছিল, আর এখানকার প্রত্যেকটা লোকজন দেশের এবং নিজের স্বার্থেই সেখানে উপস্থিত ছিল। কিন্তু সেখানকার কেউই জানতো না যে পুলিশ নিজেই এই বিষয়ের সাথে জড়িত। এর কিছুক্ষণের মধ্যেই রফি এবং তার টিম সে ব্যাংকটিকে সিকিউরিটি দেওয়ার নামে সেখানে ঢুকে পড়ে। আর অন্যদিকে ব্রায়ার, জয়ী এবং ম্যাসনকে নিয়ে একটি গাড়িতে চড়ে সেখানে উপস্থিত হয়। গাড়ি থেকে নামার সময় ব্রায়ার, জয়ী এবং ম্যাসনকে বলে, তোমরা গাড়ির ভিতরেই থাকো, আমি সামনের দিকে এগিয়ে যাব। এখন ব্রায়ারের উদ্দেশ্য হলো সে ব্যাংকের ভিতরে প্রবেশ করা, এমনকি তার আরেকটি উদ্দেশ্য হলো রফিকে যেভাবেই হোক থামাতেই হবে। অপরদিকে আমরা দেখতে পারি গামিয়া তার টিম নিয়ে বিভিন্ন প্রকার ইনফরমেশন মাধ্যমে রফিকে সহযোগিতা করে যাচ্ছে, যেন তারা খুব সহজেই সেই ব্যাংকের টাকা পুরোপুরি সরিয়ে নিতে পারে। অন্যদিকে আমরা দেখতে পারি রফি অলরেডি সেই ব্যাংকের সিকিউরিটি রুমে ঢুকে পড়ে। এরপর সে এক এক করে পুরো বিল্ডিংয়ের সিসি ক্যামেরা অফ করে দেয়, যেন তারা অনায়াসে পুরো টাকা সরিয়ে নিতে পারে। সেখানকার কাজ শেষ করে তারা মেইন রুমের দিকে যেতে শুরু করে। অন্যদিকে ব্রায়ার অলরেডি সে ব্যাংকের ভিতরে ঢুকে পড়ে এবং তাকে বাধা দেওয়ার কারণে 2-3 জনকে সেখানেই মেরে ফেলে। আর এরা সবাই ছিল রফির গ্রুপের লোক। কিন্তু এতক্ষণে রফি মেইন সার্ভার রুমে ঢুকে পড়ে। এরপর জ্যাকপট নামের সে পেন ড্রাইভটি ব্যাংকের সার্ভারের সাথে জুড়ে দেয়। এরপর আমরা দেখতে পারি ব্যাংকের টাকা খুবই দ্রুত তাদের অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাচ্ছে। অন্যদিকে ব্রায়ার কিন্তু থেমে থাকেনি, সে একের পর এক প্রত্যেকটা পুলিশের সাথে যুদ্ধ করে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। শেষ পর্যন্ত সে নিজেও রফির সেই রুমে পৌঁছে যায়। এরপর আবারও তাদের মধ্যে শুরু হয় দুর্দান্ত ফাইট। অন্যদিকে আমরা ব্যাংকের বাইরে দেখি জয়ী এবং ম্যাসন অলরেডি সেখানকার সাধারণ জনগণকে সবকিছু বুঝিয়ে বলেছে। সাধারণ জনগণ তাদের কথা বিশ্বাসও করেছে, যার কারণে সাধারণ জনগণ ও পুলিশকে প্রতিহত করার জন্য সে ব্যাংকের ভিতরে ঢুকে পড়ে। অন্যদিকে রফি খুব ভালোভাবে বুঝতে পারে যে এইভাবে চলতে থাকলে তারা কিছুক্ষণের মধ্যেই ধরা পড়ে যাবে, তাই আর দেরি না করে সে তার মাস্টার মাইন্ড গামিয়াকে কল করে বসে। এর মধ্যে রফি খুব ভালো করে বুঝতে পারে যে তারা ধরা পড়তে যাচ্ছে, তাই সে আর দেরি না করে তাদের মাস্টার মাইন্ড গামিয়াকে কল করে জানায়, আমি অলরেডি অর্ধেক টাকা পার করে ফেলেছি, বাদবাকি টাকা আর পার করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না, তবে আপনি আমাকে বাইরের দেশে ট্রান্সফার করতে চেয়েছিলেন, দ্রুত আমার সেই ব্যবস্থা করে দিন। গামিয়া সবকিছু পর্যবেক্ষণ করে বুঝতে পারে যে এখন কোনোভাবেই তাকে সহযোগিতা করা সম্ভব না, কারণ তাকে সহযোগিতা করতে গেলে সে নিজেও ফেঁসে যাবে। তাই সে সোজা বলে দেয় যে তাকে আর কোনোভাবেই সহযোগিতা করা হবে না, যার কারণে রফি প্রচণ্ড রেগে যায়। তার ডিভাইসটি নিয়ে সে সেখান থেকে পালিয়ে আসতে থাকে। আর এ সময় ব্রায়ার ম্যাসনকে কল করে জানায় রফি অলরেডি $500,000 পার করে নিয়ে সেখান থেকে পালিয়ে যাচ্ছে, আমি যতক্ষণ পর্যন্ত সেখানে পৌঁছাতে না পারবো রফি যেন কোনো জায়গাতে পালিয়ে যেতে না পারে। আর আমরা তো খুব ভালো করেই জানি যে ম্যাসন একদম নেক্সট লেভেলের পকেটমার, তাই এ সময় সে তার কারিশমা দেখিয়ে দেয়। সে রফির পকেট থেকে জ্যাকপট এমনভাবে চুরি করে যে রফি কোনোভাবে বুঝতেই পারে না। তবে রফি কিছুক্ষণ পরে চেক করে দেখে যে তার পকেটে জ্যাকপটটি আর নেই, যার কারণে সে তার সামনে জয়ীকে পাওয়া মাত্র তার মাথায় গান পয়েন্ট করে বসে। সে তখন চিৎকার করে বলতে থাকে যে আমার ডিভাইসটি যদি আমাকে ফিরিয়ে না দেওয়া হয় তাহলে আমি কোনোভাবে জয়ীকে বেঁচে রাখবো না। ম্যাসন এই কথা শুনে সঙ্গে সঙ্গে সেখানে দাঁড়িয়ে যায়।
ঠিক এই সময়ের মধ্যে সেখানে কিছু সিআই এজেন্ট চলে আসে। এমনকি তারা রফি এবং ম্যাসনকে গান পয়েন্টে নিয়ে নেয়। কিন্তু রফি যেন কোনোভাবে থামছেই না। সে তখন ম্যাসনের দিকে বন্দুক তাক করে বলে, যেভাবেই হোক ওই জ্যাকপটটা আমার হাতে দিতেই হবে। আর এগুলো শুনে গামিয়া সেখানেই রফিকে গুলি করে মেরে ফেলার নির্দেশ দেয়। কারণ সে ভেবেছিল রফিকে যদি গুলি করে মেরে ফেলা যায় তাহলে কেউই তাকে আর সন্দেহ করবে না, এমনকি সে টাকা সে একাই আত্মসাৎ করবে। তো যাই হোক, এরপর গামিয়ার নির্দেশ অনুযায়ী রফিকে সেখানেই গুলি করে মেরে ফেলা হয়। তবে ব্রায়ার ম্যাসনকে সে ডিভাইস নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে বলে। ম্যাসন রীতিমতো সেটাই করে। কিন্তু একটা সময় গামিয়া আবারও ম্যাসনকে খুঁজে বের করে। তাকে বলে, তুমি কিন্তু এখনো পর্যন্ত বোম ব্লাস্টিং এর বিষয়ের সাথে জড়িত আছো, তাই আমি চাইলেই তোমাকে গ্রেপ্তার করতে পারি। আর এটার শাস্তি যে সর্বোচ্চ সেটা কিন্তু তুমি খুব ভালো করেই জানো। তাই আমি চাইবো যে জ্যাকপটটি আমার কাছে দিয়ে দাও, বিনিময়ে আমি তোমাকে অনেক টাকা দিব। শুধু তাই না, খুবই সুরক্ষিতভাবে এই দেশ থেকে আমি অন্য দেশে তোমাকে ট্রান্সফার করে দেব। ম্যাসন এবার তার কথাতে একদমই বোকা সেজে যায়। সে রীতিমতো সেই ডিভাইসটি তার হাতে দিয়ে দেয়। এমনকি তারা দুজন মিলে সামনের দিকে হাঁটতে শুরু করে। কিন্তু এর কিছুক্ষণের মধ্যেই গামিয়া পিছন থেকে ম্যাসনের মাথায় বন্দুক তাক করে, কারণ সবই তো ছিল তার নাটক। কিন্তু ব্রায়ারের ডিউটি তো এখনো পর্যন্ত শেষ হয়নি। সে তো খুব ভালো করেই জানে যে এটার মাস্টার মাইন্ডকে। সে এই মুহূর্তে সেখানেই উপস্থিত হয়ে যায়। এমনকি এই সময় সে গামিয়ার মাথায় বন্দুক তাক করে। গামিয়া তখন ব্রায়ারকে বলে, তুমি কিন্তু ভুল করছো, পিস্তল যদি না নামাও তাহলে আমি এখানেই ম্যাসনকে মেরে ফেলবো। কিন্তু আশ্চর্যজনকভাবে ব্রায়ার তখন ম্যাসনকে গুলি করে গামিয়াকে বলে এখন কি করবে। আর এ সময়ের মধ্যে সেখানে আরও কিছু সিআই এজেন্ট উপস্থিত হয়। এমনকি তারা গামিয়াকে অ্যারেস্ট করে নেয়। অন্যদিকে আমরা দেখতে পারি ম্যাসন কিন্তু এখনো পর্যন্ত বেঁচে আছে, কারণ আগে থেকেই তার বুকে বুলেট প্রুফ জ্যাকেট লাগানো ছিল। আর এসব কিছু ছিল ব্রায়ারের নাটক, কারণ এমন নাটক না করলে গামিয়া যে ব্যাংক ডাকাতির সাথে জড়িত সেটা কোনোভাবেই প্রমাণ করা যাচ্ছিল না। তো যাই হোক, এরপর গামিয়া ম্যাসনকে বলে সেই ডিভাইসটি দিয়ে দিতে, যেন সেই ডিভাইসে থাকা লক্ষ লক্ষ টাকা সে ব্যাংকে ফিরিয়ে দেওয়া যায়। ম্যাসন তখন তাকে জানায় যে জ্যাকপট আমি অলরেডি গামিয়াকে দিয়ে দিয়েছি, আমি পাবো কই থেকে, এটা তো তার কাছেই থেকে গেছে। কিন্তু ব্রায়ার তো খুব ভালো করে জানে যে ম্যাসন কোন ধরনের মানুষ, সে যে কত বড় ধোঁকাবাজ এবং পকেটমার সেটা তো সে খুব ভালোভাবেই জানে। তাই সে আবারও বলে, মিথ্যা কথা বলো না, ডিভাইসটি আমাকে দিয়ে দাও। ম্যাসন তখন হাসতে হাসতে সেই ডিভাইসটি তার হাতে দিয়ে দেয়। তবে এখানে কিন্তু একটা প্রশ্ন তৈরি হয়, আর সেটা হচ্ছে ম্যাসন কিন্তু আসলেও গামিয়ার কাছে এই ডিভাইসটি দিয়ে দিয়েছে, তাহলে সেটা ম্যাসনের কাছে আবারও ফিরে আসলো কিভাবে? হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, তাকে এই ডিভাইসটি দিয়ে দেওয়ার পর সে আবারও তার কাছ থেকে এই ডিভাইসটি চুরি করে নিয়েছিল, যেটা বেচারা গামিয়া বুঝতেই পারেনি। সে হয়তো পুলিশের সাথে যাচ্ছে ঠিকই, কিন্তু আবারও ভাবছে যে তার কাছেই তো জ্যাকপট আছে, তার মানে সে এখন কোটি কোটি টাকার মালিক, কারণ এই ডিভাইস তো আর তার কাছে নেই। তো যাই হোক, ম্যাসন এবার হাসতে হাসতে ব্রায়ারকে বলে, আমি সব টাকা তো তোমাকে দিয়েই দিলাম, কিন্তু আমার কি লাভ থাকলো? ব্রায়ার তখন তাকে বলে যে তুমি চিন্তা করো না, আমি তোমার জন্য সিআই ডিপার্টমেন্টে কোনো না কোনো জবের ব্যবস্থা করে দেব। আর এই সুন্দর দৃশ্যের মধ্যে দিয়েই আজকের এই গল্পটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। পাশাপাশি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকের বারে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।